ভাবুন তো, আপনাকে এমন একটা চাকরির অফার দেয়া হলো যেখানে আপনার একমাত্র কাজ হচ্ছে একজন মানুষকে মরতে সাহায্য করা, বিনিময়ে আপনি পাবেন লাখ লাখ টাকা। শুনতে অদ্ভুত লাগলেও আজকের গল্পটা এমনই একজন মানুষকে নিয়ে। ঋণের দায়ে জর্জরিত মাতেং বাধ্য হয়েই মৃত্যু কামনাকারী এক বৃদ্ধের কেয়ারটেকার হিসেবে কাজ শুরু করে, কিন্তু তাদের এই অদ্ভুত চুক্তি এক সময়ে এমন এক যাত্রায় রূপ নেয় যা জীবন ও মৃত্যুর আসল মানেটাই বদলে দেয়। গল্পের শুরু হয় একটি হলুদ রঙের গাড়ি থেকে। গাড়িটা অ্যাক্সিডেন্ট করে নদীর পাড়ে উল্টে আছে। তার ভেতরে আটকা পড়েছে মাতেং নামের এই ছেলেটা। তার পা দিয়ে রক্ত ঝরছে। সে বাঁচার জন্য আকুতি জানাচ্ছিল, কিন্তু অবাক করা বিষয় হলো তার সাথে থাকা বৃদ্ধ লোকটা তাকে ফেলে রেখেই খুব স্বাভাবিকভাবে হেঁটে চলে যায়। মাতেং ভাবে এই বুড়ো লোক তাকে এভাবে মরতে রেখে যাবে সে কখনো কল্পনাও করতে পারেনি। আর এখান থেকেই সে আমাদের নিয়ে যায় ঠিক কয়েক মাস আগের ঘটনায়, যখন এই বৃদ্ধের সাথে তার প্রথম দেখা হয়েছিল। তখন মাতেংয়ের অবস্থা ছিল খুবই শোচনীয়। সে তার পাওনাদারদের হাত থেকে বাঁচার জন্য সমুদ্র সৈকত দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছিল। নিজের ভ্যানে উঠে পালাতে চাইলেও এক মহিলা স্কুটার নিয়ে তার পথ আটকে দেয়। এরপর শুরু হয় এক হাস্যকর দৌড়ঝাঁপ। পাওনাদাররা সাইকেল আর স্কুটার নিয়ে পুরো শহর জুড়ে তাকে তাড়া করে বেড়ায়, কারণ সে 5 বছর আগের নেওয়া ধারের টাকা এখনো শোধ করেনি। এই বিপদ থেকে বাঁচতে সে চলে আসে মিস্টার লিন নামের এক বদমেজাজি বৃদ্ধের বাড়িতে। সেখানে একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছিল লিনের কেয়ারটেকার বা নার্স হওয়ার জন্য। মাতেং সেখানে গিয়ে বসে পড়ে, কারণ বাহিরেই দাঁড়িয়েছিল সেই পাওনাদাররা। লিনের এক প্রতিবেশী মেয়ে প্রশ্ন করে, যদি কোনো বৃদ্ধ গোসলের সময় বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে তবে প্রথমে কি করবেন? বাকিরা যখন ডাক্তারের চিকিৎসার কথা বলছিল তখন মাতেং একদম প্র্যাকটিক্যাল একটা উত্তর দেয়। যেহেতু সে গোসল করছিল তাই নিশ্চয়ই তার গায়ে কাপড় থাকবে না, তাই সবার আগে তাকে কাপড় পরাতে হবে, না হলে বিষয়টা খুব বিব্রতকর হয়ে যাবে। তার এই হাস্যকর কিন্তু লজিক্যাল উত্তরে মিস্টার লিন বেশ ইমপ্রেসড হয়। যদিও মাতেং এর আগের কাজের রেকর্ড ছিল খুবই বাজে, তবুও মিস্টার লিন তাকে 7,500 ইউয়ান বেতনে রেখে দেয়। তবে এর আগে 3 দিনের জন্য ট্রায়াল দিতে হবে। এরপর শুরু হয় মাতেং এর অদ্ভুত এক চাকরি জীবন। মিস্টার লিন প্রতিদিন ভোরে তাকে ঢোল বাদ্য বাজিয়ে ঘুম থেকে ওঠায়। দাঁত ব্রাশ করা থেকে শুরু করে খাবার খাইয়ে দেয়া সব কাজই তাকে করতে হয়। এর বিনিময়ে মিস্টার লিন তাকে প্রতিদিন ঠিক 250 ইউয়ান পাঠায়। কিন্তু এই 250 নাম্বারটা মাতেং এর জন্য নাকি অনেক আনলাকি, তাই সে এটা খুব অপছন্দ করে আর মাস শেষে একসাথে টাকা দিতে বলে। কিন্তু মিস্টার লিন মানা করে দেয়। এরপর সে তাকে নানাভাবে জ্বালিয়ে মারে, এমনকি প্যান্টে টয়লেট করার মিথ্যা অভিনয় করে তাকে পরীক্ষা করে। রাতের বেলা মাতেং তার পাওনাদারের একটা হুমকির ভিডিও মেসেজ দেখে। তারা মাতেং এর বাসায় গিয়ে উঠেছে। এই দেখে সে খানিকটা ঘাবড়ে যায়। এইদিকে তখন মিস্টার লিন অন্ধকারে শুয়ে তার মোবাইলে এক পুরনো বন্ধুর মৃত্যু সংবাদ দেখতে পায়। বন্ধু হারানোর এই খবর তাকে ভেতরে ভেতরে অনেক একাকী আর হতাশ করে দেয়। পরদিন মিস্টার লিনের বাড়িতে এজেন্সি থেকে এক মহিলা আসে, বলে মাতেং একজন ভুয়া নার্স, তাকে যেন কাজে না রাখে। কিন্তু লিন তাকে নিজের ভাতিজা পরিচয় দিয়ে বাঁচিয়ে দেয়। নিজেকে আপনজন হিসেবে পরিচয় দেয়াতে মাতেং অনেক বেশি আবেগী হয়ে যায়। সে তার কাজের অভিজ্ঞতা শেয়ার করে, বলে সে তার দাদি, বাবা আর এক আত্মীয়কে মৃত্যুর আগ পর্যন্ত যত্ন করেছে। লিন জিজ্ঞেস করে তারা কি শান্তিতে মরেছিল? মাতেং কনফিডেন্সের সাথে বলে, একদম, কারণ আমি তো সাথে ছিলাম। এই কথা শুনে লিন বলে, তাহলে আমার বিদায় বেলাতেও তুমি থেকো। আসলে মাতেং হচ্ছে তার 5 নম্বর কেয়ারটেকার। আগের 4 জনই টিকতে না পেরে পালিয়েছিল। এরপর দেখা যায় মিস্টার লিনের সেই পুরনো বন্ধুর শেষকৃত্য। সেখানে আয়োজকরা মাত্র 10 সেকেন্ডের নীরবতা পালন করেই তাড়াহুড়া করে সব শেষ করতে চায়, কারণ পরের সিরিয়াল অপেক্ষা করছে। এমনকি তার সন্তানরাও দ্রুত শেষ করতে চাইছিল। তখন লিন রেগে গিয়ে বলে, লোকটা 40 বছর তোমাদের লালন পালন করেছে আর তোমরা তাকে কয়েক মিনিটও দিতে পারো না। আসলে লিনের পুরনো সব বন্ধুরা একে একে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। একসময় তারা একসাথে মিলে সমুদ্র পাড়ে গান গাইতো, আর আজ সে একদম একা। রাতে বাড়ি ফিরে দরজার পাসওয়ার্ড ভুলে যাওয়ায় ছেলেকে কল করে আসতে বলে, কিন্তু তার ছেলে ব্যস্ততার অজুহাত দেখায়। একাকিত্বের চরম পর্যায়ে লিন যখন ফোন থেকে মৃত বন্ধুর নাম্বারটা ডিলিট করে তখন তার ফ্রেন্ড লিস্ট পুরো খালি হয়ে যায়। এই শূন্যতায় সে একদম কেঁদে ওঠে। অপরদিকে মাতেং এর জীবনেও শান্তি নেই। সে তার মেয়েকে ভীষণ ভালোবাসে। স্কুল থেকে তার সেই হলুদ ভ্যানে করে তাকে নিয়ে আসে, কিন্তু তার প্রাক্তন স্ত্রী বেশ ধনী আর বিলাসী জীবনযাপন পছন্দ করত। সে চায় তার মেয়েকে বিদেশে পড়াতে। মাতেংকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় মেয়ের সকল দায়িত্ব তার কাছে দিতে হবে, আর যদি নিজের কাছে রাখতে যায় তবে তাকে 5 লাখ ইউয়ান জোগাড় করতে হবে। কিন্তু মাতেং এর জন্য সেটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। এরপর লিনের বাড়িতে এক লোক আসে জুতোর সোল বিক্রি করতে। মাতেং বুঝতে পারে লোকটা চিটার, কিন্তু লিন শুধু একটু সঙ্গ পাওয়ার আশায় টাকা দিয়ে সেটা কিনে নেয়। এরপর তার বাড়ির একটা পুরনো রুম মাতেংকে দেখায়। ধুলোবালিতে রুমটার অবস্থা হয়ে গিয়েছিল ভুতুরে ঘরের মতো। মাতেং নিজের হাতে ঘরটাকে পরিষ্কার করে গাছপালা দিয়ে দারুণভাবে সাজিয়ে তোলে।
এরপর তাদের দুজনকে একসাথে জেঙ্গা গেম খেলতে দেখা যায়। যখনই হারার সময় হতো তখনই লিন টেবিল বাঁকা বলে চিটিং করত। তো এভাবেই দুজনের মাঝে সুন্দর একটা বন্ধুত্ব শুরু হয়। এরপর একদিন মিস্টার লিনকে হাসপাতালে নিয়ে যায় মাতেং। তার পার্কিনসন্স রোগ ছিল। ডক্টর জানায় এটা জেনেটিক রোগ এবং ইমোশনের সাথে বেশ কানেক্টেড, এবং তাকে মানসিক ডাক্তারের কাছে দেখানোর কথা বলতেই সে ভীষণ রেগে যায়। ফেরার পথে জেদ করে পাবলিক টয়লেটে যায় না, ফলে শেষমেশ বাড়ির গেটে এসে প্যান্টেই টয়লেট করে ফেলে। মাতেং যখন তার কাপড় পরিষ্কার করতে যায় তখন প্যান্টের পকেটে টাকা পায়। লিন বলে এই টাকাটা তার জন্যই, কারণ তার ধারণা টাকা দিলে সে ইচ্ছে মতো প্যান্টে টয়লেট করতে পারবে এবং মাতেংও কোনো ঘেন্না করবে না। রাতের বেলা অন্ধকারে লিন একা বসেছিল। তার মন খারাপ দেখে মাতেং তাকে সান্ত্বনা দেয়। তখন লিন তাকে একটা প্রস্তাব দেয়, তাকে মরতে সাহায্য করার জন্য মাতেংকে বলে। এর আগেও সে একবার এরকম কথা বলেছিল। তখন মাতেং ভেবেছিল সে মজার ছলে কথাটা বলছে, কিন্তু লিন এবার বেশ সিরিয়াস। সে তার ব্যাংক অ্যাকাউন্ট দেখিয়ে 5 লাখ ইউয়ান অফার করে। এই দেখে মাতেং এক কথাতেই রাজি হয়ে যায়, কারণ তার মেয়ের কাস্টডি পেতে ঠিক এই পরিমাণ টাকাই দরকার ছিল। তাছাড়া সে বুঝতে পারে বৃদ্ধদের আসল ইমোশনাল ভ্যালু দেওয়াটা বেশি জরুরি। সে কার্ডবোর্ড দিয়ে একটা লটারি বক্স বানায়, যেখান থেকে বল বেছে নিয়ে লিন তার মৃত্যুর উপায় সিলেক্ট করবে। প্রথমে ওঠে স্লিপিং পিল, কিন্তু মাতেং তাকে রেগুলার ভিটামিন খাইয়ে ভয় দেখায় যে আসল পিল খেলে শ্বাস আটকে ভীষণ কষ্ট পেয়ে মরতে হবে। তাই লিন এই পদ্ধতি থেকে পিছিয়ে আসে। এরপর ওঠে চারকোল বার্নিং বা ধোঁয়ায় মৃত্যু। মাতেং ঘরের ভেতরে বারবিকিউ গ্রিল জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে এবং তাকে বোঝায় এতে মৃত্যুর পর চেহারা খুব বাজে হয়ে যায়। এটাও সে রিজেক্ট করে দেয়। এরপর ওঠে লাভ দিয়ে মৃত্যুর অপশন। মাতেং তাকে সোজা নিয়ে যায় একটা অ্যামিউজমেন্ট পার্কে। সেখানে রোলার কোস্টার থেকে শুরু করে বিভিন্ন ডেঞ্জারাস রাইডে ওঠে, কিন্তু লাভ দিয়ে মৃত্যুর আইডিয়াও সফল হয় না, কারণ যদি মৃত্যু না হয়ে আহত হয় তাহলে আরো বেশি অসুবিধা হবে। তো তারা দারুণ একটা সময় কাটিয়ে বাসায় ফিরে আসে। এরপর পানির ট্যাঙ্কে মাথা ডুবিয়ে এবং গলায় দড়ি দিয়েও চেষ্টা করে, কিন্তু চেয়ার উল্টে লিনের পা ভেঙে যায়। এর ফলে তাকে একটা হুইল চেয়ারে বসে থাকতে হয়। সে মাতেংয়ের উপর ভীষণ রেগে যায়, কারণ সে বুঝতে পারে মাতেং তাকে সত্যি সত্যি মরতে দিচ্ছে না। মাতেং তখন মিস্টার লিনের এক কলিগের সাথে আলোচনা করে বুঝতে পারে লিনের এই হতাশার কারণটা শুধু শারীরিক নয়, বরং মানসিক। সে খোঁজ নিয়ে জানতে পারে লিন একসময় স্টিল মিলের সেরা কর্মী ছিল। তার দেয়াল ভর্তি ছিল অসংখ্য পুরস্কার, আর এখন বয়সের ভারে অচল হয়ে যাওয়ায় সে এই অসহায় জীবনটা কিছুতেই মেনে নিতে পারছে না। সবটা বুঝতে পেরে মাতেং এবার এক নতুন মাস্টার প্ল্যান করে। সে লিনের সামনে একটা প্রেজেন্টেশন নিয়ে হাজির হয়। আসলে সুইজারল্যান্ডে একটা স্বেচ্ছা মৃত্যু প্রোগ্রাম হচ্ছে, অর্থাৎ যে কেউ সেখানে গিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারে। মাতেং কনফিডেন্সের সাথে বলে, এবার আমি তোমাকে একদম পাকাপোক্তভাবে উপরে পাঠানোর ব্যবস্থা করব। একটা ম্যাপ দেখিয়ে লিনকে বোঝায় তারা চীন থেকে ড্রাইভ করে সুইজারল্যান্ডে যাবে, আর যাওয়ার পথে দুনিয়ার সব সুন্দর জায়গা ঘুরে দেখবে। মৃত্যুর আগে এটাই হবে তাদের জীবনের একটা সুন্দর ইতি। লিন প্রথমে পাত্তা দেয় না। তখন মাতেং তাকে বোঝায় সে সারা জীবন শুধু ঘরের দেয়ালে ঝোলানো পেইন্টিংয়েই বাহিরের দুনিয়া দেখেছে, বাস্তবে নয়। এই শুনে লিন রাজি হয়ে যায়। এরপর তারা ফানি পোজ দিয়ে শেষকৃত্যের জন্য একটা ছবি তুলে রাখে। এই ট্রিপের বাজেট হিসেবে মাতেং লিনের জমানো পুরো 8 লাখ ইউয়ান দাবি করে বসে। লিন রেগে গেলেও শেষমেশ 50,000 ইউয়ান অ্যাডভান্স দেয়, কিন্তু এত টাকা পেয়েও মাতেং কোনো লাক্সারি গাড়ি কিনে না। সে নিয়ে আসে একটা সস্তা আর ভাঙাচোরা হলুদ রঙের ভ্যান। লিন বিরক্ত হলেও তার ট্রিপের প্রস্তুতি নিতে থাকে। এরপর সুন্দর করে সেজে গুজে পার্টিতেও মেতে ওঠে। এর মাঝেই একদিন লিনের উইল করতে দুজন অফিসার বাড়িতে চলে আসে। তারা লিনকে একা পেয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইলে মাতেং ভয় পেয়ে যায়, কারণ লিনের ছেলে এই ব্যাপারে জানলে তাদের পুরো প্ল্যান ভেস্তে যাবে। তাই সে বুদ্ধি করে লিনকে পাগল প্রমাণ করার জন্য তার হাতে একটা বাদ্যযন্ত্র ধরিয়ে দেয়। লিন তার সাথে তাল মিলিয়ে অদ্ভুত আচরণ শুরু করে। এতে অফিসাররা বিরক্ত হয়ে চলে যায়। এদিকে সেই প্রতিবেশী, যার নাম হচ্ছে গো, সে এসে তাদের বাড়িতে ওঠে। সে লিনের ফোনের সার্চ হিস্ট্রি দেখে স্বেচ্ছা মৃত্যুর বিষয়টা জেনে ফেলে। তখন মাতেং বাধ্য হয়ে গোয়ের কাছে স্বীকার করে যে এটা আসলে লিনকে বাঁচিয়ে রাখার একটা মিথ্যে নাটক। সব শুনে গো বুদ্ধি দেয় কিভাবে লিনকে একজন মানসিক ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবে। সেই পরিকল্পনা অনুযায়ী গো ফোনে একজন রাগী ইন্স্যুরেন্স এজেন্ট সেজে লিনকে বোঝায় দেশের বাইরে যেতে হলে মেন্টাল হেলথ সার্টিফিকেট লাগবেই। এরপর বাধ্য হয়ে লিন এক মানসিক ডাক্তারের কাছে যায়। সেখানে গিয়ে সে ডাক্তারের কাছে তার সুখী জীবনের চরম মিথ্যে গল্প বলে। সে বলে তার ছেলে তাকে খুব ভালোবাসে, তারা উইকেন্ডে একসাথে গান গায়, সময় কাটায়। কিন্তু ডাক্তার তার টেস্ট নেওয়ার জন্য সবুজ শব্দ দিয়ে একটা বাক্য বানাতে বলে। একই সময়ে সে জানালার বাইরের লাল রঙের একটা এফ লেখা সাইনবোর্ড দেখায়। জিজ্ঞেস করে ওটা কি। লিন কনফিউজড হয়ে উত্তর দেয় সবুজ এফ। তার এই উত্তর শুনে ডাক্তার বুঝতে পারে লিনের ভেতরের মানসিক অবস্থা মোটেও স্বাভাবিক নয়। সে জানায় পার্কিনসন্সের পাশাপাশি তার গুরুতর ডিপ্রেশন আছে, যা এই বয়সে খুব কমন।
এরপর বৃদ্ধদের আসল কষ্টটা বোঝার জন্য মাতেং একটা এজিং সিমুলেশন ট্রাই করে। সে চোখে ঝাপসা চশমা, কানে এয়ার প্লাগ, হাতে মোটা গ্লাভস আর জুতোয় চাল ডাল ঢুকিয়ে হাঁটার চেষ্টা করে। তখন সে বুঝতে পারে নিজের শরীরের উপর কন্ট্রোল হারানোটা কতটা যন্ত্রণাদায়ক। এর মধ্যেই একদিন লিনের ছেলে কিম তার নাতিকে ড্রপ করতে আসে, কিন্তু সে বাবার সাথে কোনো কথা না বলে শুধু নিজের বিজনেস আর ফোন নিয়েই ব্যস্ত ছিল। এর উপর সে তার বাবার পুরনো এক বন্ধুকে নিয়ে অপমানজনক কথা বলে। লিন ভীষণ রেগে গিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। রাতের বেলা মাতেং আর লিন ছাদে ড্রিঙ্কস করতে বসে। মাতেং তাকে জানায় তাদের স্টিল মিলের 70তম বার্ষিকী উপলক্ষে একটা ট্যুর প্ল্যান করা হয়েছে। সে তাকে ওই ট্যুরে যাওয়ার কথা বলে, কিন্তু লিন রাজি হয় না। সে আক্ষেপ করে জানায় এই বয়সে তার শরীর আর আগের মতো নেই, এমনকি সে টয়লেটও চেপে রাখতে পারে না। নিজেকে তার ভীষণ অকর্মা আর বোঝা মনে হয়। এরপর হঠাৎ একদিন রাতে মাতেং বিপদে পড়ে তার মেয়ে শানকে নিয়ে লিনের বাড়িতে চলে আসে। ছোট বাচ্চা মেয়েটিকে দেখে লিনের রাগী মেজাজ একদম জাদুমন্ত্রের মতো বদলে যায়। তারা একসাথে জেঙ্গা খেলে, সুইজারল্যান্ড ট্রিপের জন্য ইংলিশ প্র্যাকটিস করে আর ক্যালিগ্রাফি করে দারুণ সময় কাটায়। শান লিনের ক্যালিগ্রাফিগুলো বিক্রি করার একটা ফানি আইডিয়া দেয়। এভাবে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন মাতেং এর কাছে মেসেজ আসে শান স্কুলে ঝামেলা পাকিয়েছে। সে নাকি স্কুলে এক ধরনের মাস্ক বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে। স্কুলের হেডমাস্টার পানিশমেন্ট হিসেবে শানের জমানোর সমস্ত ভলান্টিয়ার পয়েন্ট বাতিল করে দেয়। মাতেং তাকে অনেক রিকোয়েস্ট করলেও কাজ হয় না। ঠিক তখনই সেখানে অ্যাকশন হিরোর মতো এন্ট্রি নেয় লিন। সিকিউরিটি গার্ডকে ফাঁকি দিয়ে তার হুইল চেয়ার নিয়ে সোজা স্কুলের ভেতরে হাজির হয়। এরপর সেই টিচারকে কড়া ভাষায় এমনভাবে বুঝিয়ে দেয় যে সেই টিচার বাধ্য হয়ে শানের ছবি আবারও ভলান্টিয়ার বোর্ডে সম্মানজনক স্থানে লাগিয়ে দেয়। স্কুলের হেডমাস্টারকে টাইট দেওয়ার পর লিন বাচ্চাদের কাছে একদম হিরো হয়ে যায়। বাচ্চারা তাকে ঘিরে ধরে আনন্দ করতে থাকে। এরপর বিকেলবেলা তারা চলে যায় সমুদ্র পাড়ে। সেখানে শান লিনকে বোঝায় বয়স কোনো ব্যাপার না, এটা শুধু একটা সংখ্যা। আপনি চাইলে এখনো মানুষের জীবন বাঁচাতে পারেন। এরপর তারা একটা বোটে দাঁড়িয়ে সেলিব্রেট করে। মাতেং লিনের দীর্ঘায়ু কামনা করে, কিন্তু লিন মন খারাপ করে বলে সে আর বেশি দিন বাঁচতে চায় না। পরদিন লিন তার ছেলেকে মেসেজ করে জানতে চায় কবে তার নাতি লিওকে নিয়ে আসবে, কিন্তু ছেলে লিওর অসুস্থতার মিথ্যা অজুহাত দেয়। এটা বুঝতে পেরে লিন আর মাতেং সরাসরি তার কোম্পানিতে চলে যায়। সেখানে গিয়ে দেখে ছেলে তাকে না জানিয়েই অনেক বড় অফিসে কোম্পানি শিফট করেছে। লিন বুঝতে পারে তার ছেলে তাকে রীতিমতো বোঝা মনে করে এবং সবসময় এড়িয়ে চলতে চায়। এমনকি তার মানসিক অবস্থা নিয়েও ছেলের কোনো মাথা ব্যথা নেই। রাগে আর দুঃখে লিন ছেলেকে বলে দেয় তোমার দেয়া ভিলা বিক্রি করে দাও, আমি আর তোমার কোনো ঝামেলা হব না। এই বলে সেখান থেকে চলে আসে। রাতে লিন একা বসে তার পুরনো অর্জনগুলো এবং শানের ড্রয়িং খাতা দেখতে থাকে। সে তার একাকিত্ব আর বয়সের ভারে এতটাই অসহায় হয়ে পড়েছিল যে রাতে সিঁড়ি দিয়ে নামার সময় নিজের প্যান্টেই টয়লেট করে ফেলে। ওদিকে মাতেং এর জীবনে নেমে আসে আরেক বড় বিপদ। তার প্রাক্তন স্ত্রী ইউন এসে তার সাথে দেখা করে। তাকে জানায় শান তার ফোন থেকে স্কুলের অ্যাপ্লিকেশন চেঞ্জ করে নিজের স্মার্ট ওয়াচে নিয়েছে। এর ফলে ইমেল না দেখায় ভর্তির তারিখ পার হয়ে যায়। তাই ইউন অনেক বেশি রাগান্বিত ছিল। সে মাতেংকে বলে তুমি একটা ফ্রড, কোনো কাজ না করে বৃদ্ধ লোকের ইমোশন নিয়ে খেলে টাকা মেরে খাচ্ছ। আমি চাই না আমার মেয়ের বাবা কোনো প্রতারক হোক। তখন শানও ভেতর থেকে বেরিয়ে এসে বলে সে তার মায়ের সাথেই থাকতে চায়। মেয়ের মুখে এই কথা শুনে মাতেং পুরোপুরি ভেঙে পড়ে। হতাশ হয়ে বাড়ি ফিরে মাতেং দেখে লিন তার সুটকেস গুছিয়ে অন্ধকারে বসে আছে। সে জানিয়ে দেয় সুইজারল্যান্ড ট্রিপে যাবে না, কারণ বুঝতে পেরেছে এটা ছিল মাতেং এর সাজানো একটা নাটক। এরপর সে মাতেং এর সব খরচের হিসেব বের করে, কিভাবে সে গাড়ির মেরামত, হসপিটাল বিল আর হুইল চেয়ার কেনার নামে হাজার হাজার ইউয়ান চুরি করেছে। এই সব মুখের উপর বলে দেয়। লিন জিজ্ঞেস করে তুমি কি আসলেই আমাকে সাথে নিয়ে যেতে চেয়েছিলে, নাকি সবটাই টাকার জন্য ছিল? তখন নিজের কষ্টে দিশেহারা মাতেং নির্দয়ভাবে বলে ওঠে এক মুহূর্তের জন্যও না, তুমি হচ্ছ একটা স্বার্থপর রাগী বুড়ো। দুনিয়াতে তোমার চেয়েও অনেক বেশি কষ্টের মানুষ আছে। তোমার কাছে টাকা না থাকলে কেউ তোমার এই ফালতু ড্রামা সহ্য করত না। সে হিসেব করে দেখতে বলে কত টাকা পাওনা হয়েছে। দরকার হলে সে তার কিডনি আর লিভার বিক্রি করে সব টাকা শোধ করে দিবে। এই বলে সে চলে যেতে নিলে লিন তাকে আটকাতে যায়, কিন্তু সিঁড়ির কাছে গিয়েই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর দেখা যায় লিনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ডাক্তার লিনের ছেলে কিম এবং মাতেংকে তার অবস্থার কথা জানায়। লিনের পার্কিনসন্সের সাথে সাথে ডিপ্রেশন চরম মাত্রায় যোগ হয়েছে, যার কারণে তার শারীরিক অবস্থা খুব দ্রুত খারাপের দিকে যাচ্ছে। ডাক্তার কিমকে জিজ্ঞেস করে লিনের রাতে ঘুম কেমন হয়। তখন সে বোকার মতো দাঁড়িয়ে থাকে। বাবার দৈনন্দিন জীবনের কোনো খবরই তার কাছে নেই। মাতেং এগিয়ে এসে একদম নিখুঁতভাবে ডাক্তারের সব প্রশ্নের উত্তর দেয়। কিভাবে লিন রাতে বারবার চমকে ওঠে, ঘুমের ঘোরে আনমনা হয়ে কথা বলে আর সারাক্ষণ পুরনো কারখানার স্মৃতিগুলো ভেবে মন খারাপ করে থাকে।
এরপর মাতেং কিমের কাছে তার বাবার সব ছোটখাটো অভ্যাসের কথা তুলে ধরে। সে জানায় লিন খেতে চায় না, সব সময় তাকে একা থাকতে দিতে বলতো। সে অবশ্য নিজের ঘাড়ে দোষ নিয়ে নেয়, বলে সে হয়তো ঠিকমতো লিনের যত্ন নিতে পারেনি। এরপর সে কিমকে একজন প্রফেশনাল নার্স রাখার পরামর্শ দেয়, সাথে এটাও বলে দেয় নতুন নার্সকে যেন কিছু জরুরি কথা জানিয়ে দেওয়া হয়, যেমন বাথরুম থেকে ফেরার পর লিনের শার্ট যেন অবশ্যই প্যান্টের ভেতরে গুজে দেয়, না হলে সারাদিন তার অস্বস্তি হয়, কিন্তু লজ্জায় কাউকে বলতে পারে না। এরপর দেখা যায় মাতেং এক রেস্টুরেন্টে তার প্রাক্তন স্ত্রী ইউনের সাথে বসে আছে। সে একটা পেপার সাইন করে তার দিকে এগিয়ে দেয়, অর্থাৎ সে তার মেয়ের কাস্টডি ছেড়ে দিয়েছে। সে খুব শান্তভাবে কথাবার্তা বলছিল। তার এই পরিবর্তন দেখে ইউন কিছুটা অবাক হয়। এরপর মাতেং তার ধার শোধ করার জন্য পাগলের মতো বিভিন্ন কাজ করতে শুরু করে। কখনো সি ফুড বিক্রি করে, আবার কখনো লাইভ স্ট্রিমিং করে। এর মাঝে একদিন ইউন জানায় তারা অন্য দেশে শিফট হবে না, বেইজিং শহরে চলে যাচ্ছে, কারণ শান এখন আর দেশের বাইরে যেতে চায় না। সে তার বাবার কাছাকাছি থাকতে চায়। এই কথা শুনে মাতেং ইমোশনাল হয়ে যায়। এরপর সে লিনের ডায়েরিটা পড়তে বসে। সেখানে লেখা ছিল শানের সামনে যেন মাতেংকে কেউ বকা না দেয়, কারণ মাতেং এমনিতেই একটু বিরক্তিকর, তবে সে মনের দিক থেকে খারাপ না। লিনের এই রূপটা দেখে সে হাউমাউ করে কেঁদে দেয়। সে বুঝতে পারে লিন আসলেই তাকে কতটা ভালোবাসতো। এরপর দেখা যায় লিনের ৭২তম জন্মদিনের অনুষ্ঠান। সেখানে মাতেং লিনের জন্য একটা গাছ আর কারখানার সেই স্পেশাল মেডেলটা উপহার হিসেবে নিয়ে আসে। লিনও তার নিজের মেডেলটা মাতেংকে দিয়ে দেয়। আর সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল লিনের ছেলে কিম সেখানে উপস্থিত ছিল। সবাই মিলে পুরনো দিনের নানা সুখের স্মৃতি শেয়ার করে দারুণ একটা সময় কাটায়। এরপর রাতে সবাই চলে যাওয়ার সময় লিন তার ছেলেকে জড়িয়ে ধরে। আর মাতেং যখন ধার করা টাকার হিসেবের খাতাটা লিনকে ফেরত দিতে যায়, তখন লিন সেটাকে নিতে মানা করে দেয়, বলে আমাদের সব হিসেব আজ থেকে শেষ, তুমি আমার জন্য যা করেছো তার কাছে এই টাকা কিছুই না। হঠাৎ মাতেং লক্ষ্য করে লিনের শার্টটা প্যান্টের বাহিরে বেরিয়ে আছে। পুরনো অভ্যাস মতো সে তাড়াতাড়ি সেটা ঠিক করে দিতে গেলে লিন তাকে থামিয়ে দেয়। সে বলে থাক, আর পরিপাটি করে কি লাভ, এত পরিপাটি থাকলেও দিন শেষে তো সবই অগোছালো হয়ে যায়। আসলে জীবনের শেষ বেলায় এসে লিন বুঝতে পেরেছে বাইরের পরিপাটি হওয়ার চেয়ে ভেতরের শান্তিটাই আসল। এরপর মাতেং চলে যাওয়ার সময় লিন হঠাৎ তাকে ডেকে জিজ্ঞেস করে আমাকে কোন জ্যাকেটটাতে বেশি ভালো লাগে। মাতেং একটু অবাক হয়, বলে লেদার জ্যাকেটে তাকে হ্যান্ডসাম লাগে আর কোটে লাগে স্টাইলিশ। লিন মুচকি হেসে মাতেংকে বাড়ি ফিরে যেতে বলে। মাঝ রাস্তায় গিয়ে সে গোকে কল করে লিনের জন্য কিছু হজমের ওষুধ কিনে দিতে বলে, কিন্তু গো জানায় সে গত সপ্তাহেই নিজের গ্রামের বাড়ি চলে গিয়েছে। এই কথা শোনা মাত্রই মাতেং এর মাথায় যেন বাজ পড়ে। সে বুঝতে পারে লিন আজ রাতে একা আছে, আর তার ওই জ্যাকেটের কথা জিজ্ঞেস করার মানেও বুঝতে পারে সে কোনো ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছে। এই ভেবে সে জলদি লিনের বাড়ির দিকে রওনা হয়। সে ফুল স্পিডে গাড়ি ছুটিয়ে চলে আসে। দরজা লক থাকায় পেছনের জানালা দিয়ে ভেতরে ঢোকে। দেখতে পায় লিন ফ্যানের সাথে দড়ি দিয়েছে। সে দ্রুত তাকে তুলে ধরে মৃত্যুর হাত থেকে বাঁচায়। এরপর লিন হতাশ হয়ে জিজ্ঞেস করে তুমি আবার ফিরে এলে কেন? তুমি না এলে এতক্ষণ আমি মরে যেতাম। মাতেং তার দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে বলে যদি মরতেই হয় তবে একটু সম্মানজনকভাবে মরা উচিত। লিনের চোখে মুখে তখন একরাশ শূন্যতা। তাকে আরো বোঝায় এই জীবন নিয়ে তাদের দুজনেরই অনেক আক্ষেপ, তাই কালই তারা আসল রোড ট্রিপে বেরিয়ে পড়বে। পরদিন শুরু হয় তাদের সেই কাঙ্ক্ষিত রোড ট্রিপ। সুন্দর সুন্দর পাহাড়, ব্রিজ আর নদীর পাশ দিয়ে তাদের হলুদ ভ্যান ছুটে চলে। গাড়িতে বসে লিন বলে মৃত্যু ভয় ততটা নেই যতটা ভয় হয় মৃত্যুর জন্য অপেক্ষা করতে। তখন মাতেং বলে ফলাফল আগে থেকে জানা থাকলে এক ধরনের শান্তি পাওয়া যায়। জীবনটা যেন একটা ম্যারাথন দৌড়ের মতো। যখন কেউ বলে দেয় যে আর মাত্র 5 কিলোমিটার বাকি, তখন মানুষ নিজের শ্বাস প্রশ্বাস ঠিক করে নেয়ার সুযোগ পায়। চারপাশের গাছপালা আর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারে। এই কথাগুলো যেন লিনের ভাবনার জগতেও একটা পরিবর্তন আনে। পাহাড়ের সুন্দর রাস্তা দিয়ে ড্রাইভ করার সময় সে চোখ বন্ধ করে সেই শান্তিটা অনুভব করে। বলে মৃত্যুর জন্য অপেক্ষা করাটাও দারুণ এক উপভোগের বিষয় হতে পারে। রাস্তার পাশে একটা গরুকে দেখিয়ে মাতেং মজা করে বলে দেখুন তো এটা আপনার মতো দেখতে কিনা। তো এভাবেই তাদের খুনসুটিময় যাত্রা চলছিল। তারপর তারা এক অদ্ভুত সুন্দর গোলাপি রঙের লোকের কাছে আসে। লিন তো যথারীতি বিরক্ত। আসলে তার খুব খিদে পেয়েছে। মাতেং কথা দিয়েছিল প্রতিদিন নতুন নতুন স্পেশাল
খাবার খাওয়াবে। লিন যখন ঘ্যান ঘ্যান করছিল তখনই এক লোক বেরিয়ে আসে। তাকে দেখেই মাতেং চিনে ফেলে। তার নাম হলো চ্যান, মাতেংয়ের সেই চিটার বন্ধু যে কিনা 10 বছর আগে ব্যবসার সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল, যার কারণে তার সংসার ভেঙেছিল আর সে হয়েছিল নিঃস্ব। চ্যান লজ্জায় মাথা নিচু করে তাদের ভেতরে খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। মাতেংয়ের কাছে তার পরিবারের ব্যাপারে জানতে চায়। মাতেং জানায় তাদের ডিভোর্স হয়ে গিয়েছে এবং তার মেয়ে মায়ের সাথেই থাকে। এরপর লিন মজা করে বলে ওঠে, মাতেং এখন আমার মৃত্যুর অপেক্ষায় কেয়ারটেকার হিসেবে কাজ করছে। চ্যান খুব অপরাধ বোধ করতে থাকে। সে মাতেংকে বলে তার আগের সব ধারের টাকা শোধ করে দিবে, কিন্তু যে মাতং কয়েকদিন আগেও মেয়ের কাস্টডির জন্য টাকার পেছনে পাগলের মতো ছুটছিল, সে আজ খুব শান্ত গলায় বলে, ওই টাকার আর দরকার নেই, আমি তোমাকে ইউনের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব, তুমি সরাসরি তাকে টাকাটা পাঠিয়ে দিও, শানের কাজে লাগবে। এরপর চ্যান তার নিজের গল্প শোনায়। সমুদ্রে ব্যবসা করতে গিয়ে সেও সব হারিয়েছিল, বর্তমানে সে সাদা চিংড়ির চাষ শুরু করেছে। মাতেং তখন লিনকে দেখিয়ে মজা করে বলে, এই বুড়োর কাছে অনেক টাকা আছে, তুমি ওকে ইনভেস্ট করার জন্য পটাতে পারো। লিন হাসতে হাসতে বলে তার আর ইনভেস্ট করার বয়স নেই। তাদের খাওয়া দাওয়া শেষ হলে সেখান থেকে বিদায় নেয়, কিন্তু তারা চলে যাওয়ার পরপরই চ্যান সোজা পুলিশকে কল করে বসে। রিপোর্ট করে বলে তার এক ফ্রেন্ড একটা বুড়োকে নিয়ে হলুদ ভ্যানে করে মৃত্যুবরণ করতে যাচ্ছে। অপরদিকে তারা মরুভূমির রাস্তায় জিপিএস সিগন্যাল হারিয়ে রাস্তা ভুলে যায়। সেখানে এক ছোট্ট রাখাল ছেলের সাথে দেখা হয়। সেই ছেলেটিও রাস্তা ভুল করে অনেক দূরে চলে গিয়েছিল, তবে সে তার বাসার একটা লোকেশন বলতে পারে। এরপর মাতেং তাকে সঙ্গে নিয়ে গাড়িতে করে রওনা হয় এবং অনেক খোঁজাখুঁজির পর ছেলেটাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়। তারা খুশি হয়ে মাতেং আর লিনকে তাদের তাঁবুতে ইনভাইট করে। সেখানে তাদের জন্য সুস্বাদু খাবার এবং গান বাজনার আয়োজন করা হয়। সেই আনন্দে লিনও তার পুরনো ফ্যাক্টরির একটা গান গেয়ে শোনায়। রাতের বেলা তারা পাথর সাজানোর গেম খেলতে বসে। তখন লিন মাতেংকে বলে সে জানে সুইজারল্যান্ডের এই স্বেচ্ছা মৃত্যুর পুরো প্ল্যানটাই মিথ্যা নাটক। মাতেং লিনের দিকে তাকিয়ে বলে, এবার আর মিথ্যা নয়, এবার সবকিছু একদম সত্যি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মাতেং সত্যি সুইস ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করেছে। মাতেং জানায় কাল সকালে তাদের সামনে দুটো রাস্তা থাকবে, একটা সোজা বর্ডারের দিকে যেটা দিয়ে তারা সত্যি সত্যি সুইজারল্যান্ডে গিয়ে লিনের মৃত্যুর ব্যবস্থা করবে, আর অন্য রাস্তাটা হলো বাওতাও শহরের দিকে, অর্থাৎ দেশে ফেরার রাস্তা। মাতেং স্বীকার করে সে আসলে ইচ্ছাকৃতভাবেই রাস্তা ভুল করে লিনকে নিয়ে ঘুরে বেরিয়েছিল। সে ভেবেছিল এই সুন্দর পৃথিবীতে কয়েকটা দিন কাটালে, মজার মজার স্মৃতি তৈরি করলে হয়তো লিনের মত বদলাবে। সে কথা দেয় লিন যদি সত্যি মরতে চায় তবে শেষ পর্যন্ত তার সাথে থাকবে। বলে আরেকবার কি দেশে ফিরে গিয়ে দেখা যায় না? এমন কি কিছুই নেই যা আপনাকে এই পৃথিবীতে বেঁচে থাকার কারণ দিতে পারে? পরদিন সকালে লিন একটা নতুন প্রস্তাব দেয়। সে মাতেংকে বলে চলো একটা বাজি ধরি। শুরু হয় চ্যাপ্টা পাথর দিয়ে একটা টাওয়ার বানানোর খেলা। মাতেং শুরুতেই হার মেনে বলে সে লিনকে এই খেলায় হারাতে পারবে না। লিন যখন তার শেষ পাথরটা খুব সাবধানে টাওয়ারের উপর বসাচ্ছিল তখন মাতেংয়ের চোখের সামনে ভেসে ওঠে লিনের সাথে কাটানো সেই আনন্দের দিনগুলো। একসাথে হাসি মুখে বারবিকিউ করা, লিনের জন্মদিনের কেক কাটা, আর সেই ফিউনারাল ফটো, সবকিছু যেন মাতেংয়ের মনকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। সে চুপচাপ সেই পাথরের টাওয়ারটার দিকে তাকিয়ে থাকে আর শেষমেশ সে হেরে যায়। কিন্তু লিনের মুখে তখন এক প্রশান্তির হাসি। সে সুইজারল্যান্ডে যাওয়ার বদলে বাওতাও শহরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর সেই শহরেই অবস্থিত লিনের সেই পুরনো স্টিল কারখানা। এরপর তারা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, আর এভাবেই তারা চলতে চলতে বাওতাও শহরে পৌঁছে যায়। বিশাল একটা নদী দেখে লিন ইমোশনাল হয়ে বলে এটা হচ্ছে তার সেই পুরনো স্টিল মিলের পানির উৎস। এরপর সে তার অতীতের কথা বলতে থাকে, কিভাবে তার বাবা এখানে এসে এই বিশাল স্টিল মিল তৈরি করেছিল। কিছুক্ষণের মধ্যে মাতেংয়ের ফোনে একটা কল আসে। এরপর তাদেরকে পুলিশ স্টেশনে দেখা যায়, কারণ চ্যানের সেই রিপোর্টের কারণে পুলিশ তাদের থানায় আসতে বলেছে। তবে কিম পুলিশকে আগেই সব জানিয়ে দিয়েছিল যে তার বাবা এমন কিছু করবে না, তাই তারা সহজেই ছাড়া পেয়ে যায়। স্টেশন থেকে বের হওয়ার সময় মাতেং লিনকে একটা চিঠি দেয় যেটা কিম তাকে দিয়েছিল। চিঠিটা ছিল লিনের নাতি লিওর লেখা, যেখানে সে লিখেছে তার দাদু হচ্ছে চাইনিজ আয়রন ম্যান, কারণ সে একসময় আগুনের মতো গরম স্টিল মিলে কাজ করত। এই চিঠি পড়ে লিন অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর তারা সেই স্টিল মিলে ঘুরতে যায়। সেখানে লিন তার পুরনো সহকর্মীদের সাথে দেখা করে। সে বুঝতে পারে এই আধুনিক যুগেও তার তৈরি করা স্টিলের কতটা কদর রয়েছে। সে মোটেও একজন বাতিল মানুষ নয়। তার এই খুশি দেখে মাতেংও আনন্দিত হয়। রাতের বেলা যখন তারা গাড়িতে ফিরছিল তখন লিন হাসি মুখে বলে চলো এবার বাড়ি ফিরে যাই, যা শুনে মাতেং স্বস্তির হাসি হাসে। এরপর তারা মরুভূমির রাস্তা ধরে বাড়ির দিকে এগোতে থাকে। পথে সুন্দর সব দৃশ্য দেখতে দেখতে দারুণ সময় কাটায়। ফুল স্পিডে ছুটে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে থাকা লেকের পানিতে মারাত্মকভাবে উল্টে পড়ে যায়। গাড়ির ভিতরে তারা দুজনই আটকা পড়ে আর মাতেংয়ের পা বাজেভাবে আটকে যায়। লিন কোনো মতে নিজের সিট বেল্ট খুলে গাড়ির বাইরে বেরিয়ে আসে। গাড়ির উপর উঠে
মাতেংকে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু মাতেং ব্যথায় কাতরাতে থাকে, বলে তার পা আটকে গিয়েছে, কোনোভাবেই বের হওয়া সম্ভব না। উপায় না দেখে মাতেং লিনকে বলে তার মোবাইলটা খুঁজে বের করে জলদি কাউকে কল করতে, কিন্তু কপাল এতটাই খারাপ যে লিন মোবাইলটা খুঁজে পেলেও সেটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। লিন পাগলের মতো চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু তার ডাক শোনার মতো সেখানে কেউ ছিল না। এদিকে ভেতরে আটকা পড়া মাতেং ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছিল। উপায় না দেখে লিন গাড়ির পেছন থেকে তার সেই ইলেকট্রিক হুইল চেয়ারটা বের করে। মাতেংকে বলে একটু অপেক্ষা করো, আমি সাহায্য নিয়ে আসছি। মাতেং বলে এই হুইল চেয়ার নিয়ে এত দূর যাওয়া সম্ভব না, এটা খুব বিপজ্জনক। কিন্তু লিন এখন পুরো অন্যরকম এক মানুষ, জীবনের আসল মূল্য বুঝতে পেরেছে। সে বলে স্টিল কারখানায় এর চেয়েও অনেক ভয়ঙ্কর বিপদ দেখেছে। এই বলে সে তার জ্যাকেট গায়ে দিয়ে এক অজানার উদ্দেশ্যে রওনা হয়। মাঝপথে একটা পরিত্যক্ত বাড়ি দেখে সাহায্য চাইলেও সেখানে কেউ ছিল না। লিন হাল ছাড়ে না, সে আবার রাস্তায় বেরিয়ে পড়ে। মাইলের পর মাইল ফাঁকা রাস্তা পাড়ি দেয়, কিন্তু হঠাৎ রাস্তার গর্তে হুইল চেয়ার আটকে সে ছিটকে পড়ে। এরপর দেখা যায় মাতেং আর লিন একটা গাড়ির পেছনে বসে আছে, সাথে একটা ছাগলও রয়েছে। আসলে মাতেং সেই দামি হুইল চেয়ারটা বিক্রি করে এই গাড়িতে লিফট ম্যানেজ করেছিল। লিন মজা করে বলে হুইল চেয়ার তো গেল, এবার আমি চলবো কিভাবে? মাতেং বলে তুমি ধীরে ধীরে হাঁটবে, তা না হলে আমরা লিফট নিয়ে জুনের আগেই বাসায় পৌঁছে যাব। এমন সময় সেই ছাগলটা গাড়িতেই টয়লেট করে দেয়, যা দেখে তারা দুজনেই হাসতে থাকে। আর এভাবেই মৃত্যু ভয় জয় করে জীবনের এক নতুন মানে খুঁজে পায় দুজন। মিস্টার লিন আর মাতেং আমাদের শেখায় বেঁচে থাকার জন্য ছোট্ট একটা কারণই যথেষ্ট।